আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে অর্থনীতি ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমার নবম ক্লাস, চ্যাপ্টার 2 এর উপরে। ঠিক আছে, কনজিউমার এন্ড প্রোডিউসার ইকুইলিব্রিয়াম, ভোক্তা এবং উৎপাদকের আচরণ। ঠিক আছে, একজন একটু রেসপন্স করো যে কথা এবং স্লাইড শোনা যাচ্ছে কিনা। কথা শোনা জি যাচ্ছে স্যার, কিনা, স্লাইড দেখা শোনা যাচ্ছে, যাচ্ছে। স্লাইড দেখা যাচ্ছে কিনা। ঠিক আছে, ওয়েদার কন্ডিশন খুব একটা ভালো না। হ্যাঁ, তো স্লাইড দেখা যাচ্ছে। স্লাইড দেখা যাচ্ছে, যাই হোক ওয়েদার কন্ডিশন খুব একটা ভালো না। কিন্তু আপনার কথাটা একটু হালকা আটকায় স্যার, এটা আটকে আটকে আসে। হ্যাঁ, নেটওয়ার্কের প্রবলেম। ঠিক আছে, তারপর আমি এটা দিয়ে, আমার ফুল নেটওয়ার্ক আছে, তারপর আমি এগেইন হটস্পটের মাধ্যমে তো ইন্টারনেটে, আর সেটা আবার অফ করে অন করছি, দেখো ঠিক হয় কিনা। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা আমাদের লেকচারে আজকে চলে যাব। আজকে আমাদের নবম ক্লাস, আর বইগুলো কি কি ব্যবহার করব তোমরা সবাই অলরেডি জানো। তারপর একটু রণজিৎ কুমার নাথ স্যারের বই আছে, আক্তার স্যারের বই আছে, এই বইগুলো একটু ভালো করে দেখবো। আজকে আমরা লেকচার নম্বর 9, ভোক্তা উৎপাদকের আচরণ, চ্যাপ্টার 2 নিয়ে আমরা কাজ করব। আজকের যে আলোচ্য বিষয় আছে, সেই আলোচ্য বিষয় হচ্ছে যোগানের হ্রাস বৃদ্ধি, যোগানের সংকোচন প্রসারণ ও যোগানের স্থিতিস্থাপকতা। কি কি বলেছি? যোগানের হ্রাস বৃদ্ধি, যোগানের সংকোচন প্রসারণ এবং যোগানের স্থিতিস্থাপকতা। খুবই সবাই মাইনারলি ভাবে ক্লাসটা করব, এবং যে জায়গায় বুঝবো না আমি লাস্ট 5 মিনিট যতটুকু লেকচার আগায়, লাস্ট 5 মিনিটে তোমাদের আমি মাইক ওপেন করে দিব, এবং লাস্ট 5 মিনিটে সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত থাকবে। যার যে জায়গায় যে স্লাইডে বা যে টপিকসে সমস্যা থাকে, ওই জায়গায় আমি সমস্যাটা সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো আজকের লেকচার শেষে শিক্ষার্থীরা কি কি শিখবেন? প্রথমত যোগান সমীকরণ কিভাবে গঠন করতে হয় সেটা আমরা জানতে পারবো। যোগান রেখার ঢাল কিভাবে নির্ণয় করতে পারবে, সেটা শিক্ষার্থীরা ভালোভাবে ঢাল নির্ণয় কৌশল আয়ত্ত করতে পারবে। যোগানের সংকোচন প্রসারণ, যোগানের হ্রাস বৃদ্ধি সম্পর্কে তারা ব্যাখ্যা করতে পারবে। যোগানের স্থিতিস্থাপকতা সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। ঠিক আছে, এখন আসি যোগান সমীকরণ গঠন। যোগান সমীকরণ কাকে বলে, যোগান সমীকরণটা কিভাবে গঠিত হয় একটু খেয়াল করো। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে কোন দ্রব্যের যোগান ওই দ্রব্যের দামের উপর নির্ভর করে। ঠিক আছে, কোন দ্রব্যের যোগান ওই দ্রব্যের কিসের উপর নির্ভর করে? কোন দ্রব্যের যোগান ওই দ্রব্যের দামের উপরে নির্ভর করে। এক্ষেত্রে যোগান সমীকরণটিকে নিচের মতো লেখা যায়। কিভাবে লিখতে? কিউএস, কিউএস মানে হচ্ছে কোয়ান্টিটি সাপ্লাইড। কোয়ান্টিটি সাপ্লাইড বলতে কি বোঝায়? যোগানের পরিমাণ। কোয়ান্টিটি মানে পরিমাণ, এস ফর সাপ্লাই, সাপ্লাইড মানে যোগান, যোগানের পরিমাণ। কোয়ান্টিটি সাপ্লাইড ইকুয়ালস টু সমান সমান মাইনাস সি প্লাস ডিপি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের একটা হচ্ছে যোগান সমীকরণ। একটু খেয়াল করো, এখানে কিউএস তা কি? যোগান, যোগানের পরিমাণ যেটা অধীন চলক, আর পি মাইনাস সি হচ্ছে কনস্ট্যান্ট টার্ম বা ছেদক, যোগান রেখার ছেদক। ডি হচ্ছে যোগান রেখার ঢাল, প্যারামিটার বলা হয়। আর পি হচ্ছে দাম বা স্বাধীন চলক। ঠিক আছে, সো অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে কোন দ্রব্যের যোগান ওই দ্রব্যের দামের উপরে নির্ভর করে। সেক্ষেত্রে যোগান সমীকরণ হবে কিউএস সমান সমান মাইনাস সি প্লাস ডিপি। ঠিক আছে, সো কিউএস টা হচ্ছে যোগানের পরিমাণ, যেটা হচ্ছে অধীন চলক, পি হচ্ছে স্বাধীন চলক, প্লাস ডি যেটা হচ্ছে যোগান রেখার প্যারামিটার। সি এবং ডি দুটাই প্যারামিটার, তবে প্লাস ডি দ্বারা বোঝাচ্ছে যোগান রেখার ঢাল, আর মাইনাস সি দ্বারা বোঝাচ্ছে যোগান রেখার ছেদক। এখন আসো যোগান সমীকরণ কিভাবে গঠন করা যায় একটু খেয়াল করো প্রত্যেকে। যোগান সমীকরণ ও যোগান রেখা, দেখো এস সমান সমান মাইনাস সি প্লাস ডিপি, এটাও একটা যোগান সমীকরণ হতে পারে। এস সমান সমান প্লাস সি প্লাস ডিপি, এটাও হতে পারে, অথবা এস সমান সমান ডিপি। এখন এই তিনটা
যোগান ইকুয়েশন দ্বারা আমরা কি বোঝাতে চেয়েছি? এই তিনটা যোগান ইকুয়েশন দ্বারা আমরা বোঝাতে চেয়েছি যোগান রেখার আকৃতিটা কেমন হবে। হ্যাঁ, যোগান রেখার আকৃতিটা কেমন হবে দেখো, উপরের সমীকরণে এস হচ্ছে যোগান, পি হচ্ছে দাম, সি ও ডি হচ্ছে প্যারামিটার। এখন ১ নং সমীকরণ, এখানে যদি দামের পরিমাণ 0 হয়, পি সমান সমান 0 হয়, তাহলে যোগান দাঁড়ায় না, যোগান এস সমান সমান কি মাইনাস সি হয়। এখন সেটাই আমরা চিত্রে দেখবো। দেখো ১ নং সমীকরণে পি সমান সমান 0 হলে এস সমান সমান মাইনাস সি হয়। এই সমীকরণ দ্বারা বোঝানো হচ্ছে যে একটি ন্যূনতম দাম না হলে উৎপাদনকারী অথবা বিক্রেতা দ্রব্যের যোগান দিতে ইচ্ছুক হবে না। ব্যাপারটা ক্লিয়ার কিনা? কেননা যদি দামই না পায় উৎপাদক বা যে বিক্রেতা, কোনো দাম নাই, সে কি যোগান দিবে কোনো পণ্যের? বা যে ধান উৎপাদন করে বা গম উৎপাদন করে বা পেঁয়াজ উৎপাদন করে, কোনো দাম নাই, দামের পরিমাণ 0। দাম যদি 0 হয় সে কি কোনো উৎপাদন কার্যক্রম করবে বা চাষাবাদ করবে? কখনোই না। সো পি সমান সমান 0 হলে, পি সমান সমান 0 হলে কি হবে? এস সমান সমান মাইনাস সি হয়। এই যে এখানে তুমি বসায় দাও পি সমান সমান 0, 0 বসালে ডিপিটা 0 হবে। ডিপিটা 0 হলে এস সমান সমান মাইনাস সি। তার মানে কি? মাইনাস সি যোগানের পরিমাণ, যোগান রেখার ছেদকটা ঋণাত্মক। ঋণাত্মক বলতে এই যে দেখো চিত্র -8 যেটাকে বোঝাচ্ছে, এই যে এটা এতটুকু হচ্ছে ঋণাত্মক বোঝাচ্ছে। ব্যাপারটা বুঝেছো? আচ্ছা, ২ নাম্বার সমীকরণ দেখো, ২ নাম্বার সমীকরণে কি ৫৯, ৫ আর ৯। ২ নাম্বার স্যার সমীকরণ, হ্যাঁ বলো। স্যার এই ইভ্যালুয়েশন টেস্টের স্যার এরকম মানে সিলেবাসটা কি অর্থনীতির? আচ্ছা, ইভালুয়েশন টেস্টের সিলেবাসটা আমি অনলাইনে দিয়ে দিব। আজকে আমাদের একটা মিটিং আছে, হ্যাঁ, মিটিং এর শেষে আমরা যারা ক্লাস নিচ্ছি তারা বসে সিলেবাসটা করে তারপর আমি দিয়ে দিব। আমি এককভাবে সিলেবাসটা দিতে পারি না, ঠিক আছে? বুঝা গেছে আর স্যার তোমাদের? কয় নাম্বার পরীক্ষা হবে স্যার অর্থনীতি? জি স্যার। অর্থনীতি সাধারণত সবার শেষেই হয়, হ্যাঁ, এটা হচ্ছে জি স্যার। আনঅফিশিয়ালি, আমরা আগের বছরগুলোতে দেখে আসছি। আর এখন যেটা করতে হবে, আজকে গেলে আমি বুঝতে পারবো যে কবে তোমাদের পরীক্ষা হবে। এরকম কবে নাগাদ পরীক্ষা হবে? ইভালুয়েশন টেস্ট বলেছে কিছু কলেজ থেকে বা গাইড টিচার জানিয়েছে? জি স্যার, জি স্যার বলেছে কবে স্যার। কবে থেকে শুরু হবে? তো জানুয়ারি মাসে হতে পারে বলছে, কিন্তু হ্যাঁ। ইভ্যালুয়েশন টেস্ট হবে এরকম বলছে স্যার। আচ্ছা আচ্ছা, যাই হোক, তাহলে আমি সোহেল তোমাদেরকে স্যার বলছে। ইনশাল্লাহ আমি জানিয়ে দিব। আজকে আমাদের মিটিং আছে 2:30টায়, মিটিংটা কন্ডাক্ট করে তারপর আমি জানিয়ে দিব, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এই যে 2 নাম্বার সমীকরণটা দেখো, এর সমান সমান সি প্লাস ডিপি। এখানে পি এর পরিমাণ যদি 0 হয়, এর সমান সমান সি, অর্থাৎ এসব পণ্যদ্রব্য জনসাধারণের জন্য খুব প্রয়োজনীয়। সরকার শূন্য দামও একটি নির্দিষ্ট পরিমাণ দ্রব্যের যোগান দিবে। 2 নাম্বার সমীকরণ দ্বারা সেটা বোঝাচ্ছে। আর 3 নাম্বার সমীকরণ দ্বারা বোঝাচ্ছে দাম শূন্য হলে এস ইকুয়ালস টু 0। এক্ষেত্রে দাম শূন্য হলে যোগানও শূন্য। সম্পূর্ণ ব্যক্তি মালিকানাধীন দ্রব্য। ব্যক্তি মালিকানাধীন দ্রব্য মানে এটা প্রাইভেট সেক্টরের উৎপাদিত দ্রব্য। হ্যাঁ, প্রাইভেট সেক্টর মানে কি? যে কোনো উৎপাদন কার্যক্রম যখন সরকার ব্যতীত কোনো ব্যক্তির উপর নির্ভরশীল থাকে, তখন সেটাকে সম্পূর্ণ ব্যক্তি মালিকানাধীন দ্রব্য বলা হয়। একটু খেয়াল করো, আমি এই যে এখানে একটা যোগান সমীকরণ নিয়েছি, কিউ এস সমান সমান -8 প্লাস 4পি। একটু খেয়াল করো, ব্যাপারটা বুঝো। আমি দাম 0 থেকে 4 পর্যন্ত নিয়েছি। এই দাম 0 এখানে বসাবো, কিউ এস কত হবে? -8, কেননা 4 ইন্টু 0 আলটিমেটলি 0 হয়ে যাচ্ছে, কিউ সমান সমান -8। ঠিক কম্বিনেশন এ, এই যে এটা এ দ্বারা বুঝেছি। আমি চিত্রটা একটু পরে বুঝেছি, আগে তুমি সূচিটা একটু বুঝে নাও। পি এর দাম যখন 1 হবে, 1 বসালাম, -8 প্লাস 4, তার মানে কি -4। ঠিক আছে, ঠিক পি সমান সমান 2 হবে, 2 হলে 4 দুগুণে 8 প্লাস 8, -8 প্লাস 8 0 হয়ে যাচ্ছে। এরপরে পি সমান সমান 3, 3 বসালে 3 4 12, 12 -8 প্লাস 12 প্লাস 4। ঠিক আছে, কম্বিনেশন ডি। এরপর হচ্ছে 4 বসাবো, 4 4 16, -8 প্লাস 16 প্লাস 8। এখন আমরা চিত্রে কিভাবে বসাবো দেখো, এইটা আমাদের অক্ষ, এটা অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ,
আর এটা হচ্ছে এক্স অক্ষ। এক্স অক্ষ এই সাইডটা নেগেটিভ মাইনাস এক্স ও এক্স 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 বার ও এক্স, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এখন দেখো পি দাম শূন্য, পি শূন্য, পি যদি শূন্য হয়, দামের পরিমাণ শূন্য হয়, কিউএস কত, মানে যোগানের পরিমাণ -8। একটু খেয়াল করো, দামের পরিমাণে যখনই শূন্য হচ্ছে যোগানের পরিমাণ হচ্ছে -8। এই সাইডে যোগানটা পজিটিভ, এই সাইডে যোগানটা নেগেটিভ। সো বাম সাইডে আমি -8 যাব, এই যে পয়েন্ট এ পেলাম। দেখো ভালো করে দেখো, এরপরে দাম যখন 1 টাকা, যোগানের পরিমাণ -4, এই যে দাম যখন 1 টাকা, যোগানের পরিমাণ -4, তাহলে এই বরাবর আমি একটা লম্ব টানবো, এই বরাবর একটা লম্ব টানবো, বি একটা বিন্দু পাবো। খেয়াল করো কিন্তু কথা, দাম যখন 2, যোগানের পরিমাণ 0, এই যে দাম যখন 2, 2 হইতে 1, 2, যোগানের পরিমাণ 0, মানে এই সি পয়েন্ট। এরপরে দাম যখন 3, যোগানের পরিমাণ 4, দাম যখন 3, দেখো 1, 2, 3, যোগানের পরিমাণ হবে 4, এই 4। এটা লম্ব অক্ষে একটা লম্ব টানবো, ভূমি অক্ষে 3 থেকে ভূমি অক্ষে লম্ব টানবো, ডি একটা পয়েন্ট পাবো। ঠিক দাম যখন 4, দাম যখন 4, এই যে দাম 1, 2, 3, 4, দাম যখন 4, যোগানের পরিমাণ 8, এই যে দেখো যোগানের পরিমাণ 8, 8, এখানে 4, 5, 6, 7, 8, এখান থেকে একটা লম্ব অক্ষে লম্ব টানবো, এখান থেকে ভূমি অক্ষে লম্ব, ই একটা বিন্দু পাবো। তো এই যে দেখো এ বি সি ডি ই, এই তিনটা যোগ করলে ডান দিকে ঊর্ধ্বগামী একটা সরলরেখা পাওয়া যায়। এটাই হচ্ছে আমাদের এই কিসের যোগান রেখা, এই সমীকরণের যোগান রেখা। ঠিক আছে, তো এখানে কারো কোনো বুঝতে সমস্যা আছে? আচ্ছা, ভালো মতো বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, তাহলে পরের লেকচারে চলে যায়। এটা একটু খেয়াল করো, সবাই একটু খুব খেয়াল করো, ঢাল। হ্যাঁ, আমি আগে চিত্রটা দিয়ে বুঝিয়ে নিই, সবাই একটু ফোকাস করো, একটু ফোকাস করো, একদম বুঝে যাবে। দেখো এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। এক্স অক্ষ হচ্ছে যোগানের পরিমাণ বা দ্রব্যের পরিমাণ, ওয়াই অক্ষের দাম নির্দেশিত, এস এস হচ্ছে একটি কি রেখা, যোগান রেখা, যা ঊর্ধ্বগামী। এস এস রেখার উপরে কয়টা বিন্দু আছে? 2টা, একটা টি নট, একটা টি ওয়ান। খেয়াল করো কিন্তু কথা, এখন আমাদেরকে বলছে টি নট বিন্দু কি বের করতে হবে? ঢাল বের করতে হবে। এখন আমি বারবার বলছি, টি নট বিন্দুর যদি ঢাল বের করতে হয়, টি নট বিন্দুর ভুজ কত, টি নট বিন্দুর কোটি কত, সেটা আগে বের করতে হবে। ভুজ কত, কোটি কত, ভুজটা কি? এক্স অক্ষের দূরত্ব, এক্স অক্ষের দূরত্ব টি নট বিন্দুতে 2, আর ওয়াই অক্ষের দূরত্ব টি নট বিন্দুতে কত? 4। তার মানে কি টি নট বিন্দুর স্থানাঙ্ক কত হচ্ছে? 2 আর 4। এই যে 2 আর 4 তোমাদের বোঝার সুবিধার্থে আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, এখন টি ডট বিন্দুর যে আমরা ঢাল বের করব, সেটা বের করতে গেলে অন্য আরেকটা বিন্দুর সাপেক্ষে করতে হবে। সেই বিন্দুটা উপরেও হতে পারে, সেই বিন্দুটা নিচেও হতে পারে। ঠিক আছে, এখন আমি উপরে একটা বিন্দু নিলাম, বিন্দু নিয়ে দেখলাম এই টি ওয়ান বিন্দুর স্থানাঙ্ক কত? এক্স কত? 4, ওয়াই কত? 6, এই যে 4 আর 6। এখন একটু খেয়াল করো, যেটা মেইন কনসেপ্ট, ঢাল মানে কি? ঢাল মানে কি? স্বাধীন চলকের পরিবর্তন dy বাই dx মানে কি? স্বাধীন চলকের পরিবর্তন। দেখো এই যে স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের কি পরিবর্তন হয়, তার অনুপাতকে বলা হচ্ছে ঢাল। আমি আবার বলছি, এই স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয়, তার অনুপাতকে বলা হয় ঢাল। ঠিক আছে, এখন তোমরা বলতে পারো যে স্যার তাহলে ঢাল কিভাবে নির্ণয় করবো এই চিত্র থেকে? দেখো একটু খেয়াল করো, তুমি দেখো, তুমি টি নট বিন্দু ঢাল নির্ণয় করবা, টি ওয়ান বিন্দু থেকে টি নট বিন্দুর ভুজ এবং কোটি বিয়োগ যাবে। আমি কি বলছি? টি নট বিন্দুর যখনই ঢাল বের করবে, টি ওয়ান বিন্দুর প্রথমে কোটির থেকে কোটি বিয়োগ যাবে, মানে 6 থেকে 4 বিয়োগ যাবে, এরপরে হচ্ছে 4 থেকে 2 বিয়োগ যাবে। আমি আবার বলছি, একটু খেয়াল করো। দেখো এখানে যে মনে করি যোগান সমীকরণ QS - C + DB, চিত্রে SS যোগান রেখা টি বিন্দুতে ঢাল। ঢাল মানে কি?
অধীন চলকের পরিবর্তন ডিভাইডেড বাই স্বাধীন চলকের পরিবর্তন, অধীন চলকের পরিবর্তন ডিভাইড বাই স্বাধীন চলকের পরিবর্তন সমান সমান ডেল্টা কিউ এস ডিভাইডেড বাই ডেল্টা পি। পি হচ্ছে স্বাধীন চলক আর কিউ এস হচ্ছে অধীন চলক। এখন পরিবর্তনটা কিভাবে আমরা মেজারমেন্ট করব বা আমরা পরিবর্তনটা কিভাবে কি করব কাউন্ট করব, একটু খেয়াল করো, তোমরা বিষয়টা বুঝো। এখন দেখো টি বিন্দুর ঢাল নির্ণয় করতে টি ওয়ান বিন্দুর ভুজ কত 4, টি নট বিন্দুর ভুজ কত 2। সো স্বাধীন চলকের পরিবর্তন করতে গেলে যেই বিন্দুর ঢাল নির্ণয় করতে হবে অপর বিন্দুর ভুজ থেকে এই বিন্দুর ভুজ বাদ। তার মানে অপর বিন্দুর ভুজ কত 4, এই বিন্দুর ভুজ কত 2। সো 4 মাইনাস 2, এই যে দেখো 4 মাইনাস 2, 4 মাইনাস 2 গেল ডিভাইডেড বাই, একটু খেয়াল করো, ডিভাইডেড বাই কোটি, কোটিটা কত অপর বিন্দুর কোটি কত 6 মাইনাস 4, 6 মাইনাস 4, 6 মাইনাস 4, তাই না 6 মাইনাস 4, এই যে 6 বুঝতে স্যার আলাদা আলাদা স্যার হ্যাঁ কোটিটা হচ্ছে এক্স এর স্থানাঙ্ক, মানে প্রতিটা পয়েন্টের ভুজ আছে কোটি আছে, ভুজ মানে কি এক্স এর দূরত্ব আর কোটি মানে কি ওয়াই এর দূরত্ব। এই যে টি নট তুমি বিন্দুটা ফোকাস করো, এখানে এইভাবে লম্ব টানছো, এইভাবে লম্ব টানছো, লম্ব টানলে এক্স এর দূরত্ব মানে কি এক্স অক্ষ বরাবর সে কতটুক গেছে, যে দেখো 2 একক গেছে। সো এই 2 একক হবে টি নট বিন্দুর ভুজ। ঠিক ওয়াই অক্ষ বরাবর কতটুক গেছে, ওয়াই অক্ষ বরাবর 4 একক গেছে, এই 4 একক হচ্ছে কোটি। তো একটা বিন্দুর ভুজ প্রথমে দিতে হয় 2, কোটি পরে দিতে হয় 4। ঠিক আছে, ক্লিয়ার? ঠিক একইভাবে টি1 বিন্দুর টি1 বিন্দুর দেখো এক্স অক্ষ বরাবর কতটুক গেছে 0, এই যে 4 একক গেছে, সো 4 একক তার ভুজ। ঠিক ওয়াই অক্ষ বরাবর কতটুক গেছে 6 একক তার কোটি। ঠিক আছে, 6 একক তার কোটি, বুঝছো কথা? সো আমরা যখন এই টি নট বিন্দুর কি বের করব ঢাল বের করব তখন কারোর সাপেক্ষে বিয়োগ দিতে হবে। তার মানেটা কি, তার মানেটা হচ্ছে এই কোটির থেকে এই কোটি বিয়োগ দিতে হবে ডিভাইডেড বাই এই ভুজ থেকে এই ভুজ কি করতে হবে বিয়োগ দিতে হবে। ক্লিয়ার হইছো? ঠিক আছে, তার মানে সেখানে দেখো সো আমার কার সাপেক্ষে কার পরিবর্তন সেটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে, যে কার সাপেক্ষে কার পরিবর্তন হচ্ছে, স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকের পরিবর্তন। তার মানে এই যে দেখো 4 মাইনাস 2, এই ভুজ থেকে মানে টি1 বিন্দুর ভুজ থেকে টি নট বিন্দুর ভুজ বিয়োগ, তাহলে পরিবর্তনটা আসবে এক্স এর পরিবর্তন, স্বাধীন চলকের পরিবর্তন। ঠিক একইভাবে 6 মাইনাস 4, 6 থেকে 4 বাদ দিলে যেটা থাকবে সেটা হলো অধীন চলকের পরিবর্তন। এই যে 4 মাইনাস 2 ডিভাইডেড বাই 6 মাইনাস 4, তার মানে 2/2 ইজ ইকুয়ালস টু 1। সোজা কথা, আমি যেই বিন্দুর ঢাল নির্ণয় করব অপর বিন্দু থেকে ওই বিন্দুর ভুজ থেকে ভুজ বিয়োগ দিব, ঠিক যেই বিন্দুর ঢাল নির্ণয় করব অপর বিন্দুর কোটি থেকে যেই বিন্দুর কোটি নির্ণয় করব সেটা বিয়োগ দিব। ব্যাপারটা বুঝছো? সো এই যে 4 এর থেকে 2 বিয়োগ দিলে এক্স এর পরিবর্তনটা চলে আসে, 6 এর থেকে 4 বাদ দিলে আমার কিসের পরিবর্তনটা চলে আসে, মানে অধীন চলকের পরিবর্তনটা চলে আসে। ঠিক আছে, ক্লিয়ার হইছো? সমস্যা আছে স্লাইডে? প্রবলেম আছে? বুঝতে পারছো? স্যার আচ্ছা, বোঝা গেছে তো না? আচ্ছা, আমি পরের স্লাইডে চলে যাই। এখন দেখো যোগানের সংকোচন প্রসারণ, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, ভালো করে একটু খেয়াল করো। যোগানের সংকোচন প্রসারণ মানেটা কি? তোমার অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে বিবেচ্য দ্রব্যের দাম বৃদ্ধি পেলে, দাম বাড়লে যোগান বাড়ে, কেন বলো তো? একজন রেসপন্স করো, দাম বাড়লে কেন যোগান বাড়বে? কি কারণে দাম বাড়লে যোগান বাড়ে? স্যার মুনাফা বেশি অর্জিত হয় তাই। হ্যাঁ, দাম বাড়লে যোগান বাড়ে, কেন?
দাম বাড়ার সাথে সাথে বিক্রেতা তার মজুতকৃত যে পণ্য তার গোডাউনে আছে, হ্যাঁ, ওখান থেকে নিয়ে আসে। কেন? আগে 1 কেজিতে 10 টাকা লাভ হতো, এখন 1 কেজিতে 20 টাকা লাভ হয়। সো দাম যেহেতু বাড়ছে, তাড়াতাড়ি গোডাউন থেকে এনে মার্কেটে ছেড়ে দিয়ে সে মুনাফা বেশি আসার বেশি লাভের আশায় সে সেটা ছেড়ে দেয়। সো দাম বাড়লে যোগান বাড়ে এই জন্য। আচ্ছা, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে বিবেচ্য দ্রব্যের দাম বৃদ্ধি পেলে যোগান বাড়ে, তাকে যোগানের প্রসারণ বলা হয়। আমি কি বলছি? দাম বাড়লে যোগান বাড়ে, সেটা হচ্ছে যোগানের প্রসারণ। আর অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে বিবেচ্য দ্রব্যের দাম হ্রাস পেলে যোগান হ্রাস পায়, এটাকে বলা হয় যোগানের সংকোচন। ঠিক আছে? দাম বাড়লে যোগান যদি বাড়ে সেটাকে প্রসারণ বলা হবে, আর দাম কমলে যোগান যদি কমে সেটাকে হলো সংকোচন বলা হবে। এখন লক্ষণীয় বিষয় যে যোগানের সংকোচন প্রসারণ ব্যাখ্যায় বিবেচ্য দ্রব্যের দামের পরিবর্তনের সাথে যোগানের পরিবর্তন বিবেচনা করা যায়। এখন একটা চিত্র দেখলে তোমরা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবা। সবাই চিত্রের দিকে ফোকাস করো, একটু খেয়াল করো। ভূমি অক্ষে যোগানের পরিমাণ এবং লম্ব অক্ষে দাম নির্দেশিত। দাম যখন 5 টাকা, এ বিন্দুর সাপেক্ষে যোগানের পরিমাণ 50 একক। ঠিক আছে? লাল ডট দিয়ে দেখাচ্ছি, দাম যখন 5 টাকা থেকে বেড়ে 10 টাকা, P2 = 10, বি বিন্দুর সাপেক্ষে যোগানের পরিমাণ কত? 100 একক। দাম আরো বেড়ে P3 = 15 হলো, দাম 15 টাকা হলো, যোগান আরো বেড়ে সি বিন্দুর সাপেক্ষে যোগানের পরিমাণ 150 একক হলো। তার মানেটা কি? এই যে দেখো, দাম বাড়ছে, লাল ডট দিয়ে দেখাচ্ছি, তীর উপরের দিকে তীর মানে বৃদ্ধি পাওয়া। দাম 5 টাকা থেকে 10 টাকা, 10 টাকা থেকে 15 টাকা হচ্ছে। যোগানের পরিমাণ আগে ছিল 50, পরে হইলো 100, এরপরে হইলো 150। এই যে দেখো, দাম বাড়লো, যোগানও বাড়লো। আর দাম যখনই বাড়লো, যোগান বেড়ে কত? এ বিন্দু থেকে বিতে গেল, বি থেকে সিতে গেল। তার মানে কি? দাম বাড়ার সাথে সাথে বিক্রেতা যোগানের পরিমাণ বাড়িয়ে দিবে, আর যখনই যোগানের পরিমাণ বাড়িয়ে দিবে তখন বিক্রেতা যোগান রেখার এ পয়েন্টের সাপেক্ষে কিসে যাচ্ছে? বিতে, বি পয়েন্টের সাপেক্ষে সিতে যাচ্ছে। এই যে বাড়ছে, দাম বাড়ার সাপেক্ষে বিক্রেতা তার যোগানের পরিমাণ বাড়িয়ে দিয়ে এর থেকে বিতে যাচ্ছে, বি এর থেকে সিতে যাচ্ছে। এটাই হচ্ছে কি? এটাই হচ্ছে প্রসারণ। প্রসারণ মানে কি? বেড়ে যাওয়া। দাম বাড়ার সাপেক্ষে তার যোগানটা বাড়িয়ে দিচ্ছে, বিক্রেতা এর থেকে বি, বি এর থেকে সিতে যাচ্ছে। ঠিক একইভাবে তোমার সংকোচন ব্যাখ্যা করার ক্ষেত্রে তোমাকে সি পয়েন্টের সাপেক্ষে আসতে হবে। দেখো, খেয়াল করো, সি পয়েন্টের সাপেক্ষে আসতে হবে। সি পয়েন্টের সাপেক্ষে দেখো, দাম যখন 15 টাকা, যোগানের পরিমাণ ছিল 150 একক। কালো ডট দিয়ে দেখাচ্ছি, দাম নিচের দিকে অ্যারো দিয়ে দেখাচ্ছি, দাম কমে যাচ্ছে, দাম কমে যাচ্ছে। দাম কমে গেলে হচ্ছে 15 থেকে 10-এ আসলো, 10 থেকে 5-এ আসলো। তাহলে কি হচ্ছে? আগে ছিল সি বিন্দুর সাপেক্ষে রং হয়েছে, উল্টা হয়ে গেছে। সি বিন্দুর সাপেক্ষে যোগানের পরিমাণ কি ছিল? 150 টাকা। যখনই দাম কমে আসলো, 15 থেকে 10-এ আসলো, বি বিন্দুর সাপেক্ষে যোগানের পরিমাণ কমে গেল হলো 100 টাকা। আবার যদি আরো কমে আসলো, P2 10 টাকা ছিল, P1 5 টাকায় আসলো, তার মানে কি? দাম আরো কমিয়ে দিলাম। সো বি বিন্দুর সাপেক্ষে আগে ছিল 100 যোগান, এখন এই বিন্দুর সাপেক্ষে যোগানের পরিমাণটা কি হলো? আরো কমে আসলো। তার মানেটা কি? সোজা কথা, দাম বাড়লে যোগান বাড়ে, যোগান বাড়লে এটাকে বলা হয় প্রসারণ, আর দাম কমলে যোগান কমে, যোগান কমলে সেটা হয় সংকোচন। তাহলে যোগান বাড়লে এ থেকে বিতে যায়, বি থেকে সিতে যায় বিক্রেতা, আর ঠিক একইভাবে সেটাকে বলা হবে প্রসারণ। কিন্তু দাম যখন কমে আসতেছে, এই যে দেখো, এই যে কমছে, এই যে কমছে, তখন সে এই যে লাল ডট দিয়ে এই যে সি এর থেকে বিতে আসতে, বি এর থেকে এতে আসতেছে। ঠিক একইভাবে কালো ডট দিয়ে নিচে দেখাচ্ছে যোগানের পরিমাণ কমছে। সো তখন সি এর থেকে বিতে আসবে বিক্রেতা, বি এর থেকে এতে আসবে, তখন সেটাকে বলা হবে কি? সংকোচন। ক্লিয়ার কিনা? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, ক্লিয়ার না হলে সাথে সাথে আমাকে নক দিবে। এখন আসো, এই যে সাংকেতিক ভাবে যেটা আমি দেখাইলাম, দাম বাড়লো, যোগানের পরিমাণ বাড়লো, বিক্রেতা এর থেকে বিতে গেল, বি এর থেকে সিতে গেল, তখন সেটাকে কি বলা হয়? যোগানের
প্রসারণ। ক্লিয়ার? ঠিক একইভাবে দাম যখন কমলো, বিক্রেতার যোগানের পরিমাণও কমে যাচ্ছে, বিক্রেতা সি পয়েন্ট থেকে এ পয়েন্ট বি তে স্যার এ আসতেছে। থেকে বি তে গেল, বি থেকে সি তে গেল, মানে হ্যাঁ এখানে কি পাইকারি খুচরা এরকম বোঝানো হয়েছে? হ্যাঁ, পাইকারি খুচরা এরকম বোঝানো হয়েছে। দাম বাড়ার সাপেক্ষে, যখনই কোনো কিছু দাম বেড়ে যাবে, দাম বাড়ার সাপেক্ষে তোমার সে বিক্রেতার যোগানটা বাড়াই দিবে। এখন বিক্রেতা হতে পারে পাইকারি, হতে পারে খুচরা, বা হতে পারে একদম রিটেল পর্যায়ে। হ্যাঁ, কেন? সে বেশি লাভের জি আশায়। স্যার। ঠিক আছে। আবার দাম যখন কমে যাবে, বিক্রেতা মনে করবে না এই কম দামে আমি বিক্রি করব না। হ্যাঁ, তখন সে কি জি করবে? স্যার। সে তার মুদি দোকান থেকে বা যেখানে বিক্রি করে, যে দোকান থেকে, ওই দোকান থেকে যোগানের থেকে কিছু অংশ তার মজুদে নিয়ে যাবে। মজুদে মানে কি? তার যেখানে পণ্যটা গোডাউন আছে, সে গোডাউনে নিয়ে যাবে। ঠিক আছে, কমাই জি দিবে, স্যার। কারণ এখন বিক্রি করলে তার লাভের পরিমাণ কমে আসে। তো তার দাম যখন কমবে, যোগানের পরিমাণও কমাই দিবে, এবং সেক্ষেত্রে সি বিন্দু থেকে সেই বি বিন্দুতে আসবে, বি এর থেকে এ তে আসবে। এটাকে বলা হয় যোগানের সংকোচন। তো চিত্রে দেখো, চিত্রে আরেকবার আমি একটু রিভিউ করে, যে দেখো সি এর থেকে বি তে আসবে, বি এর থেকে এ তে আসবে, দাম কমছে, দাম কমছে, যোগানও সে কমিয়ে দিচ্ছে, সি এর থেকে বি তে আসছে, বি এর থেকে এ তে আসছে, এটাকে বলা হলো সংকোচন। আর দাম বাড়লে, এই যে দাম বাড়লে এই যে যোগানও বেড়ে যাচ্ছে, যোগানও বেড়ে যাচ্ছে, সে এ এর থেকে বি তে যাবে, বি এর থেকে সি তে যাবে। এখন আসো চাহিদা সংকোচন প্রসারণ চিত্রের ব্যাখ্যা। চিত্রের ব্যাখ্যা আমি অলরেডি দিয়ে দিয়েছি, তোমরা একবার একটু দেখে নিবে। এখানে স্লাইড দেখে পড়ার কোনো কিছু নাই। ওকে, এটা একটু দেখে নিবে, একই কথা। এখন আসি যোগানের হ্রাস বৃদ্ধিটা কি, একটু খেয়াল করো। যোগানের হ্রাস বৃদ্ধি মানে কি? সোজা কথা, দ্রব্যের দাম স্থির থাকবে, আর অন্যান্য অবস্থা বলতে বোঝাচ্ছে উৎপাদন ব্যয়, জলবায়ু সম্পর্কিত দ্রব্যের দাম, পরিবহন ব্যয়, জলবায়ু ইত্যাদির পরিবর্তন ইত্যাদির পরিবর্তন হবে। মানে বিবেচ্য দ্রব্যের দামটা স্থির থাকবে, বা অন্যান্য যে কোনো একটা ফ্যাক্টরের বা উপকরণের পরিবর্তনের ফলে যদি যোগান বেড়ে যায়, তাহলে তাকে সেটাকে বলা হয় যোগানের বৃদ্ধি। ঠিক আছে। আর যোগান যদি বৃদ্ধি পায়, যোগান রেখা ডানে শিফট করে, ডানে স্থানান্তরিত হয়। খালি এতটুকু মনে রাখো যে দ্রব্যের দাম স্থির থেকে অন্যান্য যে উপকরণ গুলো আছে বা ফ্যাক্টর অফ প্রোডাকশন গুলো আছে, অন্যান্য অবস্থা যেগুলো আছে, উৎপাদন ব্যয়, জলবায়ু, পরিবহন ব্যয়, দ্রব্যের দাম ইত্যাদি যে কোনো একটার পরিবর্তনের ফলে যোগানের পরিবর্তন হবে, যোগান বেড়ে যেতে পারে, তাহলে সেক্ষেত্রে সেটাকে যোগানের বৃদ্ধি বলে। এক্ষেত্রে যোগান রেখা ডানে শিফট করবে। ঠিক একইভাবে বিবেচ্য দ্রব্যের দাম যদি স্থির থেকে অন্যান্য অবস্থার উৎপাদন ব্যয় সম্পর্কিত দ্রব্যের দাম, পরিবহন ব্যয়, জলবায়ু ইত্যাদির পরিবর্তনের ফলে যোগান যদি কমে যায়, তাহলে সেটাকে যোগানে হ্রাস বলা হয়। আর যোগান কমে গেলে যোগান রেখা কি করবে? বামে শিফট করবে, বামে স্থানান্তরিত হবে। যোগান বাড়লে যোগান কার্ভ ডানে শিফট করবে, যোগান কমলে যোগান কার্ভ বামে শিফট করবে। এতটুকু মনে রাখবা। কি বলেছি? যোগান বাড়লে যোগান কার্ভ ডানে শিফট করবে, আর যোগান কমলে যোগান কার্ভ কি কোন দিকে শিফট করবে? বামে শিফট করলে, বাড়লে ডানে, কমলে বায়ে শিফট করবে। ঠিক আছে। তো যোগানের হ্রাস বৃদ্ধির ব্যাখ্যায় অন্যান্য অবস্থার পরিবর্তনের সাথে যোগানের পরিবর্তন বিবেচনা করা হয়। ঠিক আছে। এখন আমরা আসি, চিত্রটা দিয়ে একটু বুঝো। দেখো, ক চিত্র কি দেখিয়েছি? ভূমি অক্ষে দ্রব্যের যোগানের পরিমাণ, লম্ব অক্ষে দাম নির্দেশিত। খেয়াল করো, আমার প্রাথমিক যোগান রেখা কি? এস এস প্রাইম, এটা হচ্ছে প্রাথমিক যোগান রেখা। প্রাথমিক কোন বিন্দুতে ছেদ করেছে? এ বিন্দুতে। দাম নির্ধারিত হয়েছে ওপি নট, পরিমাণ ও কিউ। ঠিক আছে। কোনো কারণে দামটা স্থির থেকে উৎপাদন ব্যয়, জলবায়ু সম্পর্কিত দ্রব্য যে কোনো একটা, জলবায়ু অনুকূলে ছিল, বাম্পার ফলন হয়েছে, বাম্পার ফলন হওয়ার ফলে যোগানটা কি বেড়ে গেছে। যোগানটা বাড়লে যোগান কার্ভ কোন দিকে শিফট করে? এই যে দেখো, এর থেকে বি তে গেছে, ডানে শিফট করছে। ডানে শিফট করার সাথে সাথে যোগান কার্ভ এস 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 প্রাইম আগে ছিল, এখন এস ওয়ান প্রাইম হলো।
এবং উৎপাদনের পরিমাণ বেড়ে গেল, Q0 Q1 পরিমাণ বেড়ে গেল। আগে ছিল OQ0, এখন হলো OQ1। সো Q0 Q1 পরিমাণ যোগানটা বেড়ে গেল। ঠিক আছে, এটাকে বলা হয় যোগানের বৃদ্ধি। এটাকে বলা হয় যোগানের বৃদ্ধি। ক চিত্রটা হচ্ছে যোগানের বৃদ্ধি। ঠিক একইভাবে খ চিত্রে ভূমি অক্ষে যোগানের পরিমাণ, লম্ব অক্ষে যোগান মানে দাম নির্দেশিত। P0 হচ্ছে P0 হচ্ছে দ্রব্যের যে দাম, সেটা হচ্ছে স্থির বোঝানো হচ্ছে। এখন এই যে দেখো সবুজ কালার দিয়ে দেখাচ্ছি SS প্রাইম, এটা হচ্ছে আমাদের প্রাথমিক যোগান রেখা। এখন দ্রব্যের দাম স্থির থেকে কোনো কারণে যে কোনো একটা উৎপাদন ব্যয় বেড়ে যেতে পারে, জলবায়ুর অবস্থা খারাপ ছিল, বন্যা বা খরা ছিল, পর্যাপ্ত সেচ আমরা দিতে পারি নাই, ঠিক আছে, বা তেলের দাম প্রচন্ড, পেট্রোল বা ডিজেল চাষাবাদে লাগে এটার দাম বেড়ে গেছে, যার ফলে আশানুরূপ দিতে পারি নাই। না দেওয়ার ফলে কি হচ্ছে, যোগানটা কমে গেছে। আর যোগান যদি কমে, যোগান রেখা কোন দিকে শিফট করবে, বায়ে শিফট করবে। বায়ে শিফট করে আগে ছিল SS প্রাইম, এখন হলো S1 প্রাইম। এ থেকে বি বিন্দুর দিকে যাচ্ছে, যে বাম দিকে অ্যারো দিয়ে দেখাচ্ছে যে যোগানকার বামে শিফট করছে। শিফট করার সাথে সাথে আগে উৎপাদন ছিল, প্রাথমিক অবস্থায় উৎপাদন ছিল OQ0, এখন উৎপাদন হলো বি বিন্দুর সাপেক্ষে কত, OQ1। এটাকে বলা হয় যোগানের হ্রাস বলা হয়। খ চিত্র হলো যোগানের হ্রাস, ক চিত্র হলো যোগানের বৃদ্ধি। বুঝেছো সবাই এতটুকু? রেসপন্স করো। স্যার বাম পাশের চিত্রে স্যার ওই যে এস প্রাইম উপরে আর এখানে এস প্রাইম নিচে, কেন ডান পাশের চিত্রে? আচ্ছা, এটা কোনো ফ্যাক্টর না, এটা আমি আমার মতো করে দিয়েছি। ঠিক আছে, তুমি এই এস নিচে দিতে পারো, এস প্রাইম উপরে দিতে পারো, এই S1 নিচে দিতে পারো, S1 প্রাইমটা উপরে দিতে পারো, এটা কোনো ফ্যাক্টর না, তুমি তোমার মতো করে দিবে। ঠিক আছে, ওকে। কিন্তু মেন কনসেপ্টটা বুঝছো, যে যোগান বাড়লে যোগান কার্ভ ডানে শিফট করবে, এ চিত্র, আর যোগান কমলে যোগান কার্ভ বামে শিফট করবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা চলে যাই। কয় মিনিট আছে? মাত্র 7.5 মিনিট আছে। আচ্ছা, যাই হোক, যোগানের হ্রাস বৃদ্ধি, এই চিত্রটা ব্যাখ্যাটা পড়ে নিও। ঠিক আছে, আমি মুখ দিয়ে ব্যাখ্যা। এখন ইলাস্টিসিটি অফ সাপ্লাই খুবই ইম্পর্টেন্ট জিনিস। দেখো, ইলাস্টিসিটি অফ সাপ্লাই কাকে বলে, একটু কানটা খাড়া করো। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে কোন দ্রব্যের দামের শতকরা বা আপেক্ষিক পরিবর্তনের ফলে ওই দ্রব্যের যোগানের যে শতকরা বা আপেক্ষিক পরিবর্তন হয়, তার অনুপাত বা ভাগফলকে যোগানের স্থিতিস্থাপকতা বা বলে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে ওই আগেই বলেছি যে যোগানের ভিতরে দুইটা জিনিস, একটা দাম আর একটা হচ্ছে যোগানের পরিবর্তন, নাকি? দামের পরিবর্তনের ফলে যোগানের কি পরিবর্তন হচ্ছে, দেখো খেয়াল করো। এই যে দেখো, যোগানের পরিমাণের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন ডিভাইডেড বাই দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু যোগানের পরিমাণের পরিবর্তন ডেল্টা কিউএস ডিভাইডেড বাই প্রাথমিক যোগান কিউএস ইনটু 100। শতাংশিক যেহেতু বলেছি, ঠিক দামের আপেক্ষিক পরিবর্তনটাকে আমরা লিখতে পারি হচ্ছে দামের পরিবর্তন ডিভাইডেড বাই প্রাথমিক দাম ইনটু 100। ঠিক আছে, এই 100 কাটাকাটি করে চলে গেল। তাহলে উপরে কি থাকলো, লবে ডেল্টা কিউএস বাই কিউএস ডিভাইডেড বাই ডেল্টা পি বাই পি। দেখো, ডেল্টা কিউএস বাই কিউএস, ডেল্টা পি বাই পি। তাহলে উপরেরটা আমরা ঠিক রাখলাম, ডেল্টা কিউএস বাই কিউএস ইনটু পি বাই ডেল্টা পি। এখন ডেল্টা গুলো একসাথে নিয়ে আসলাম, ডেল্টা কিউএস ডিভাইডেড বাই ডেল্টা পি এই সাইডে আসলাম, আর পি ডিভাইডেড বাই কিউএস। ঠিক আছে, এখানে কোনো সমস্যা আছে? যদি এটা বুঝিয়েছি আগে, এই স্লাইডে কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, এখন আসো যোগানের প্রকারভেদ। যোগানের স্থিতিস্থাপকতার যে প্রকারভেদ, সেটাকে 5 ভাগে ভাগ করা যায়। ইলাস্টিসিটি অফ সাপ্লাই গ্রেটার দেন 1, ইলাস্টিসিটি অফ সাপ্লাই ইকুয়ালস 1, ইলাস্টিসিটি অফ সাপ্লাই লেস দেন 1, ইলাস্টিসিটি অফ সাপ্লাই ইকুয়ালস টু 0, ইলাস্টিসিটি অফ সাপ্লাই ইজ ইনফিনিটি। ঠিক আছে, একটা হচ্ছে যোগানের স্থিতিস্থাপকতা 1-এর চেয়ে বেশি, 1-এর সমান, 1-এর থেকে কম, 1-এর শূন্য। আর একটা যোগানের স্থিতিস্থাপকতা হচ্ছে
ইনফিনিটি। 5টা কেস একটু ভালোভাবে খেয়াল করবা। 5টা কেস কি বলেছি? যোগানের স্থিতিস্থাপকতা 1-এর থেকে বেশি, যোগানের স্থিতিস্থাপকতা 1-এর থেকে কম, যোগানের স্থিতিস্থাপকতা 1-এর থেকে কম, 1-এর সমান, আর 0 আর হচ্ছে অসীম। এখন আসো যোগানের স্থিতিস্থাপকতা 1-এর থেকে যে বেশি সেটা আমরা কিভাবে বুঝবো? এখানে থিওরি কিছু লেখা আছে, কিন্তু আমি একবারে ডিরেক্ট এখানে চলে যাই। একটু খেয়াল করো সবাই, একটু ভালোভাবে খেয়াল করো। কোন দ্রব্যের দামের শতকরা বা আপেক্ষিক পরিবর্তন এবং যোগানের শতকরা বা আপেক্ষিক পরিবর্তন যদি সমান হয়, তখন যোগানের স্থিতিস্থাপকতা এককের সমান হয়। কি বলেছি? এদিকে তাকাও, এই দিকটা কার্সার দিয়ে যেটা আমি দেখাচ্ছি এটা একটু ভালো করে দেখো। এই যে দেখো ব্যাপারটা কি বলেছি, ডেল্টা কিউএস পার্সেন্টেজ ডিভাইডেড বাই ডেল্টা পি পার্সেন্টেজ। এখন তোমাদের মূল ফোকাসটা দিতে হবে যে স্যার যোগানের স্থিতিস্থাপকতা যে 1 আমরা কি বুঝবো? দেখো এই পোর্শনটুকু হলো লব, এই পোর্শনটুকু হর, হরে কি আছে? দাম, লবে কি আছে? যোগান। তার মানে কি দাম যে হারে বাড়বে যোগানও সেই হারে বাড়বে, অথবা দাম যে হারে কমবে যোগানও একই হারে কমবে। তখন এই দুইটার অনুপাত যখন সমান হবে তখন যোগানের স্থিতিস্থাপকতার মান হবে কি? 1। দেখো এখানে আমি একটা সূচি দিয়েছি, দাম 10 টাকা, যোগানের পরিমাণ 100 ইউনিট, 100 একক। দাম বেড়ে 20 টাকা হলো, যোগান বাড়িয়ে 200 একক হলো। তার মানে কি 10 থেকে 20 ডাবল হয়েছে, 100% বাড়ছে। 100 থেকে 200 কত পার্সেন্ট বাড়ছে? 100% বাড়ছে। সো দামের পরিবর্তন কতটুকু হলো? 100%। তাহলে যোগানের পরিবর্তন কতটুকু হলো? সেটাও 100%। তাহলে 100% বাই 100% কাটাকাটি করলে কি হচ্ছে? 1 হচ্ছে। কাটাকাটি করলে কি হচ্ছে? 1 হচ্ছে। ঠিক আছে, যেমন চিত্রটা একটু দেখো তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবা। দেখো দাম P1 P2 দামের এই যে যতটুকু বাড়লো, দাম যতটুকু বাড়লো যোগানের পরিমাণও কিন্তু একই হারে বাড়লো। তখন ডান দিকে ঊর্ধ্বগামী একটা সরলরেখা পেলাম, সেই সরলরেখাটা জাস্ট এরকম হবে। ঠিক আছে, এসএস মানে যেই হারে এই যে ডিসটেন্স P1 P2 এর যে ডিসটেন্স, Q1 Q2 এর যে দূরত্ব, P1 P2 এর দূরত্ব, এই দুইটা দূরত্ব কি হবে? সমান হবে। সো দাম যে হারে বাড়লো যোগান একই হারে বাড়লো, অথবা দাম যে হারে কমলো যোগান একই হারে কমলো। তখন এরকম ডান দিকে ঊর্ধ্বগামী একটা সরল রেখা পাওয়া যাবে, এটাকে বলা হয় একক স্থিতিস্থাপক যোগান রেখা। এটা বুঝো কিনা? এটা বুঝলে বাকি 4টা এমনিতেই বুঝবা, আর এটা না বুঝলে বাকি একটা কোনো কিছু বুঝবা না। এটা বুঝো কিনা? রেসপন্স করো, না বুঝলেও জিজ্ঞেস করো আমাকে। আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? স্থিতিস্থাপক যোগান রেখাটা আরেকবার বুঝাই দেন স্যার। আচ্ছা, এটা স্থিতিস্থাপক যোগান রেখা, একক স্থিতিস্থাপক। সোজা কথা, তোমাকে বুঝতে হবে যে একক হতে গেলে কি লব এবং হর এই দুইটা ভাগ করে মানটা কি আসে? 1 আসতে হবে, তাই না? লব এবং হর এটা ভাগ করে মানটা কি আসতে হবে? 1 আসতে হবে। তার মানটা কি? দাম যে হারে বাড়বে অথবা দাম যে হারে কমবে, ঠিক একইভাবে যোগান একই হারে বাড়বে অথবা যোগান একই হারে কমবে, তাই না? বিষয়টা তো তাই। তাহলে এই যে দেখো দাম 10 থেকে 20 টাকা হইলো, 10 টাকা থেকে 20 টাকা হইলো। ধরো P1 হচ্ছে দাম 10 টাকা, এই বিন্দুর সাপেক্ষে যোগানের পরিমাণ Q1 হলো 100 ইউনিট। দাম বেড়ে 20 টাকা হলো, এই বিন্দুর সাপেক্ষে যোগানের পরিমাণ Q2 হলো 200 ইউনিট। সো দাম কতটুক বাড়লো সেটা হলো ডেল্টা পি। এই ডেল্টা পি 10 থেকে 20 হলো, তার মানে কি 10 দুগুণে 20, ডাবল বেড়েছে। সো এটা 100 ইউনিট বাড়লো। ব্যাপারটা বুঝছো? সরি, 100 ইউনিটে 100% বাড়লো। ঠিক একই হারে যোগানের পরিমাণ কতটুক বাড়লো? 100 ছিল, সেটা হলো 200। Q1 100 ছিল, Q2 সমান 200 ছিল, তার মানে কি 100%ই বাড়লো। এই যে গ্যাপ, আমি বারবার বলছি P1 P2 এর যে গ্যাপ আর Q1 Q2 এর যে গ্যাপ, এই যে গ্যাপ বলতে কি বোঝাচ্ছে? যে দূরত্ব বোঝাচ্ছে, সেটা সমান হবে। সমান হলে এমনি ভূমি অক্ষে লম্ব টানবা, লম্ব অক্ষে লম্ব টানবা Q1 থেকে, ঠিক P2 ভূমি অক্ষে লম্ব টানবা,
Q2 লম্ব অক্ষে লম্ব টানবা, এই দুইটা বিন্দু পাবা, এই দুইটা বিন্দু যোগ করলে ডান দিকে ঊর্ধ্বগামী একটা খাড়া সরলরেখা পাবা, যেটা হচ্ছে যোগান রেখা। কেননা কত পার্সেন্ট বাড়লো, দামের পরিবর্তন আগে লিখতে হবে 100%, হরে ঠিক লম্ব অক্ষে যোগানের পরিবর্তন 100%, সো কাটাকাটি করে 100%